হাসনাতের সাথে কালকে দেখা হলো। আমিও আমার সাথে দেখা করতে আসছিল, তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে। এই ক্লিপগুলো দেখাইও আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে কি তিনি কি পরিমাণে কটাক্ষ করতেছে এই জুলাই যোদ্ধাদেরকে, এবং এই তার কথাগুলোর মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কি জুলাই যোদ্ধাদেরকে তিনি বিন্দু পরিমাণ সম্মান করে না। এবং আওয়ামী লীগও যেমন এই জুলাই যোদ্ধাদেরকে টেরোরিস্ট মনে করে, ঠিক তিনিও কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে টেরোরিস্ট হিসেবে গণ্য করতেছে। এবং এই ক্লিপ যেগুলো আপনাকে আমি ভিডিও শুরুতে দেখাইছি, এই ক্লিপগুলো কিন্তু কয়েকদিন ধরে ব্যাপক পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং এই বক্তব্যগুলো দেখে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে প্রতিটা কথা কিন্তু খালেদ মহিউদ্দিনের মুখের কথা। ছোট এই বক্তব্যের ভিতরে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কথা না বললেই না, যার জন্য এই ভিডিওটা বানানো। প্রথমেই তিনি ক্লিয়ারলি বলছে যে কি হাসিনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তার যদি জেলেও যাইতে হয় সে সেই জেলে যাইতে রাজি, এবং তাকে যদি প্রয়োজনে দেশের কোনো আইন ভঙ্গ করারও লাগে তিনি সেই সাক্ষাৎকার নেওয়ার জন্য ডাইরেক্ট কিন্তু আইন ভঙ্গ করতেও কিন্তু বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না, কারণ কি এই হাসিনার সাক্ষাৎকার নেওয়া কিন্তু তার জন্য টু বিগ থিং। কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ দেবো। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমি আসলে আমি নিতে হবে, কারণ টু বিগ এ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। আপনি জাস্ট একটা বার চিন্তা করেন, যে মানুষটা 16 বছর ধরে এই দেশটাকে শোষণ করে গেছে, এবং একই সাথে জুলাই আন্দোলনে কিন্তু 2000-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। একটা মানুষের লাইফ কতটা পরিমাণ ম্যাটার করে তার ফ্যামিলি এর সবচেয়ে ভালো পরিমাণে বুঝতে পারে। এবং একই সাথে নানা মানুষকে গুম ও খুন করে 16 বছরে নানাভাবে আয়না ঘরে পর্যন্ত রাখা হয়েছে, এবং এই পুরো দেশটাকে বলতে গেলে অন্য দেশের আন্ডারে দিয়ে দিতেছে। সেই একটা মানুষের সাক্ষাৎকার নেওয়া এই খালেদ মহিউদ্দিনের জন্য টু বিগ থিং। এবং খালেদ মহিউদ্দিন কিন্তু এই কথাটাকে ওইভাবেই বলছে যে কি এটা এতটা পরিমাণ টু বিগ থিং, এতটা পরিমাণ ইম্পর্টেন্ট তার কাছে যে সে যেভাবেই হোক না কেন সাক্ষাৎকার নিবে। এবং যখন তিনি এই কথাটা বলেছেন তখন কিন্তু তার পাশে উপস্থিত একজন কিন্তু তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে বসছে যে কি এটা কি কোনো চাপে থেকে সে বলতেছে না, কিন্তু সে কি বলছে দেখেন। চাপ ছিল কোনো? না, চাপ না, ঘটনাটা একেবারে চাপ না। এখন যদি আমরা একটু পরের অংশের দিকে তাকাই, তিনি বলতেছে যে কি তার সাথে সার্জিস ও হাসান ভাই দেখা হয়েছে, এবং তখন সার্জিস ভাই কি বলতেছিল সেটাও আপনি তার মুখে শুনে নেন। হাসানের সাথে কালকে দেখা হলো, আমিও আমার সাথে দেখা করতে আসছিল, তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে। এই যে ক্লিপটা মাত্র আপনাকে দেখালাম, সেই ক্লিপে কি আপনি জাস্ট খালি তার কথা বলার টোন আর বডি স্ট্রাকচারটা দেখছেন? একটু কি লাগতেছে না যে কি সে ইচ্ছা করে কটাক্ষ করার এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করছে? এই ক্লিপের ভিতরে আশেপাশের হাততালিগুলো শব্দ শুনতেছেন, মানে লিটারালি আপনি চিন্তা করেন এখানে একটা মানুষও দাঁড়ায় বলার সাহস পায়নি যে আপনি কিভাবে ওদেরকে কটাক্ষ করতেছেন, কিভাবে ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, যারা নিজেদের জীবন বাজিয়ে দেশটার জন্য স্বাধীনতা এনে দিচ্ছে। বরং তারা কি করতেছে? এবার আসেন প্রথম কথাটাতে যাই, যেখানে সে বলতেছিল কি সে আইনের পরোয়াও করে না, কারণ কি এই জিনিসটা তার জন্য টু বিগ থিং। এখন সাংবাদিকদেরকে কিন্তু সাধারণত বলা হয় দেশের মিরর বা দেশের আয়না। কেন বলা হয় এই কথাটা? কারণ তারা হচ্ছে সেই সোসাইটি যাদেরকে বলা হয় উচ্চ পর্যায়ের সোসাইটি, যাদেরকে কিন্তু মূল্যায়ন করা একটু ডিফারেন্ট ভাবে। কারণ কি আপনি চিন্তা করেন একজন সাংবাদিক স্বাভাবিকভাবেই কিন্তু একটা সংবাদকে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং এই সংবাদটা যাতে সঠিকভাবে পৌঁছানো হয় সাধারণ মানুষের কাছে, সেই জন্য কিন্তু এই সাংবাদিকদের কিন্তু যথেষ্ট পরিমাণে নীতিবান হতে হয়। এবার এই মানুষগুলোই কিন্তু হওয়া উচিত সবচেয়ে বেশি সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, যাতে করে তারাই কিন্তু সাধারণ মানুষের কাছে একটা এক্সাম্পল রূপ হয়ে আসে এবং একটা ভ্যালিড নিউজ কিন্তু যাতে মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। এখন চিন্তা করেন এই খালিদ মহিউদ্দিন কিন্তু একজন সাংবাদিক, তিনি কিন্তু ডাইরেক্ট ওপেনে অন ক্যামেরায় বলতেছে যে কি তিনি আইনের পরোয়া করে না, কারণ কি একটা সাক্ষাৎকার নাও তার কাছে টু বিগ। এখন আপনি বলেন একটা সাংবাদিক হিসেবে কি তার মানা এরকম ধরনের একটা কথা বলা অন ক্যামেরায়, যেখানে সে ডাইরেক্ট বড় করে বলতেছে যে কি সে দেশের আইন শৃঙ্খলাকে বিন্দুমাত্র পরোয়া করে না। এখন আপনাদের মনে একটা কথা আসতেই পারে যে ঠিক আছে শেখ হাসিনা সাক্ষাৎকার এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি শেখ হাসিনা তার পয়েন্ট অফ ভিউটা মানুষের সামনে উপস্থাপন করতে পারে, হয়তো বা এটা এতটা পরিমাণে ইম্পর্টেন্ট কারণ কি সে জাতীয় পর্যায়ে বিশাল একটা ব্যক্তি। কিন্তু আপনারা যদি এটা ভেবে থাকেন তার বিপরীতেও কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে কি এতদিন ধরে 16 বছরেরও বেশি সময় ধরে যে তারেক জিয়া ছিল না এখানে, সে যে বিদেশে ছিল, তার সাক্ষাৎকার নেওয়ারও কি একবার চেষ্টা করছিল এই খালেদ মহিউদ্দিন? সেও কি কোনো অংশে কম ইম্পর্টেন্ট এই বাংলাদেশে? তিনি কি তার পয়েন্ট অফ ভিউ জানার চেষ্টা করছিল একবারও? না, তিনি কিন্তু তা করেন। এই ব্যক্তি তার কার্যক্রমের মাধ্যমে আসলে কি হাসিল করতে চাইছে চলেন এইটা নিয়ে একটু কথা বলি। দেখেন প্রথমেই শেখ হাসিনা কি কি করছে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। প্রথমে 1/11 হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, বিদ্রোহ হয়েছে, সেখানে কিন্তু অনেক বিডিআর মারা গেছে এবং শাপলার ঘটনার মাধ্যমে কিন্তু ধর্মীয় যতগুলা দল ছিল সেগুলাকে কিন্তু একবারে বলতে গেলে দমন করে দেওয়া হয়েছিল এবং একই সাথে গণহত্যা চালানো হয়েছে। 2014 সালের নির্বাচনে কিন্তু লিটারালি আমি ভার্সেস ডামের ঘটনা ঘটছে, 1900 সেম ঘটনা ঘটছে, এমনকি 24-এ এসেও কিন্তু
একইভাবেই এই ঘটনাটা ঘটছে। কিন্তু তখনই খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক হওয়া হিসাবে একটা প্রশ্ন তুলছিল, এতক্ষণ যে এতগুলা পয়েন্ট দেখাইলাম আপনাদেরকে, এগুলো কি প্রুফ করে দেয় না যে আমার এই ভিডিও টাইটেল যেটা ছিল সেটাকে জাস্টিফাই করে না কি করে না? এখন যদি আসে খালেদ মহিউদ্দিন এইসব কথা বলার সাহস পাইতেছে কোথা থেকে? দেখেন জিনিসটা একেবারেই সিম্পল, যে কি জুলাই যারা যোদ্ধা ছিল, যারা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করছে, তারা কিন্তু কাইন্ড অফ করাপ্টেড হয়ে গেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো কিছু নেই। দেখেন সার্জিস বলেন বা হাসনাত ভাই বলেন, সবাইরে কিন্তু আমি শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি? অন্য ওদের সব জিনিসগুলোকে যদি আমি সাইডেও রাখি, একটা জিনিস অস্বীকার করার নাই যে তারা কিন্তু লিটারেলি যখন জুলাই আন্দোলন হয়েছিল তারা কিন্তু ফ্রন্ট লাইনে ছিল, তারাই কিন্তু উদ্যোগটা নিয়েছিল, বা তারা কিন্তু জানতো তাদেরকে যখন তারা মেরে ফেলা হইতে পারে, কারণ কি পুরো দেশের ক্ষমতায় কিন্তু ছিল শেখ হাসিনার হাতে, কিন্তু তারাও সাহস করে কিন্তু তারা দাঁড়াইছিল। এখন এই জিনিসটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। তো সেই দিক থেকে আমি অবশ্যই সারা জীবন শ্রদ্ধা করে যাব। অন্য জিনিসগুলোর দিকে যদি একটু খেয়াল করেন, এই যে দল গঠনের পরে থেকে সত্যি বলেন বা মিথ্যা, কিন্তু নানাভাবেই কিন্তু প্রুফ করা হয়েছে কি তারা করাপ্টেড। আসলে কি তারা করাপ্টেড না করাপ্টেড না সেই দিকে যাইতেছি না। কিন্তু দেখেন একটা কথা না বললেই না, যে তারা যে দল গঠনটা যদি না করতো, তারা যদি রাজনীতি থেকে দূরে থেকে দেশের সেবা করার চেষ্টা করা হইতো, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু খুবই হার্ড ছিল তাদের বিপক্ষে যাওয়া মানুষের, যে তারা কিন্তু দুর্নীতি করতেছে এইসব কথাবার্তা তুলে ধরা। কিন্তু তারা ওই যে রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে অনেকভাবেই কিন্তু তারা এইসব করাপ্টেডের আন্ডারে চলে গেছে। এটাই কিন্তু বাকি যে বিপক্ষ দল হতে শুরু করে বাকি নানা ধরনের সংবাদ মাধ্যম সকলের দাবি। আর যদি এইসব ঘটনা না ঘটাইতো, তাহলে কিন্তু খালেদ মহিউদ্দিনের মতো মানুষজন কিন্তু এই কথাটা বলার সাহস পাইতো না। আর একটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন, তাদেরকে করাপ্টেড বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে কি তাদের আন্ডারে যারা ছিল তারা কিন্তু নানাভাবে আসলে কিন্তু করাপ্টেড হয়ে গেছে, নানাভাবে দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। এমনকি কয়েক মাস আগেও কিন্তু একটা নিউজ দেখা গেছিল যে কি একটা ছেলে যে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক বলে কিন্তু মানুষের বাসায় যে লিটারেলি টাকা নিতেছিল, যেটা ডাইরেক্ট আমরা বলতেছি ঘুষ। এখন এই জিনিসগুলোই কিন্তু লিটারেলি এই জুলাই যোদ্ধাদেরকে কিন্তু কাইন্ড অফ খারাপ করে দিয়েছে সাধারণ মানুষের কাছে, যার কারণে এইসব মানুষ খালেদ মহিউদ্দিনের মতো কথা বলার সুযোগ পেতেছে তাদের বিপক্ষে। এমনকি যাদেরকে আমরা লিটারেলি চিন্তাম না গণ অভ্যন্তরের সময়, কিন্তু গণ অভ্যুত্থানে যখন দেশটা স্বাধীন হলো, তারা কিন্তু লিটারেলি নিজেদেরকে লিডার পরিচয় দিয়ে সচিবালয়ে গেছে এবং 400 থেকে 500 কোটি টাকার দুর্নীতি পূরণের জন্য তারা করে ফেলছে। এবং এরকম মানুষ কিন্তু 1-2 জন নয়, বরং কি হাফ ডজনেরও বেশি মানুষ এইসব ঘটনা ঘটায় ফেলছে, যার কারণে কিন্তু তারাও মানুষের চোখে কিন্তু আগে যেমন একটা আইডল ছিল, একটা সিম্বল ছিল যে স্টুডেন্ট, ওরা ভালো, ওরা কিন্তু করাপ্টের সাথে যুক্ত হবে না, লিটারেলি ওরা দেশটাকে একটা ভালো পথে নিয়ে যাবে, তারাও কিন্তু জনগণের কাছে খারাপ হয়ে গেছে। এখন এটাই বড় একটা রিজন, যার কারণে কিন্তু এই খালেদ মহিউদ্দিনের মতো মানুষরা কিন্তু এখন বিপক্ষে কথা বলতেছে। এবং দুঃখের হলেও এটা সত্য, নিজের কাছেও এটা খারাপ লাগে যে এই যে জুলাই আন্দোলনের জন্য এতগুলা মানুষ শহীদ, এতগুলো মানুষ জীবন দিছে, যার পিছনে একটা বড় কারণই ছিল এই দেশটাকে করাপশন থেকে মুক্তি দেওয়া এবং শেখ হাসিনার হাত থেকে বাঁচানো। দিন শেষে কিন্তু ঘুরে ফিরে তার কিছুই হইতেছে না। যেই শাসন করুক না কেন, বাংলাদেশের সিস্টেম কিন্তু বাংলাদেশের যে পরিবর্তনটা যেরকম আমরা আশা করছিলাম জুলাই আন্দোলনের সময় হবে, সেটা কিন্তু হয় নাই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সো গত ভিডিওর কমেন্ট গুলো নিয়ে যদি একটু কথা বলতে চাই, প্রথমেই আসতেছে কি মাকসুদা আক্তার, সে লাভ দিছে আমাদেরকে, সো তাকে আমরা লাভ দিতেছি অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য। এরপরে আব্দুল হুসেন মিয়া, সে বেসিক্যালি বলতেছে যে কি আই এম 141 দ্য সাবস্ক্রাইবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য, কারণ কি আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মিন করে। সো যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যাতে সাবস্ক্রাইব করেন, এন্ড অবশ্যই চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। ডেফিনেটলি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো মেনশন করে আপনাদেরকে থ্যাঙ্কস জানাবো। ওকে, এরপরে যদি দেখি ব্রেভ ম্যান সিগমা, আচ্ছা উনি কমেন্ট করছে, ধন্যবাদ। সো ওয়েলকাম। ওকে, আশা করি ভিডিওটা বানাইছে দেখে আপনি আমাকে ধন্যবাদ বলতেছে। ওকে, লাস্ট যে কমেন্টটা সেটা হচ্ছে কি বেস দুচিহা। ওকে, ঠিক আছে, এটা হয়তো আবার ডিফারেন্ট করা নাম। তো সে বলতেছে কি ব্রাদার আপনার 142তম সাবস্ক্রাইবার আমি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলটাকে। এন্ড এরকম অনেক পেজ ও গ্রুপ আছে অ্যাভেলেবল ফেসবুকে, ওই বাস্টার্ড লাইমলাইটে আসছে বলেই সবাই জানতে পারছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি আগের ভিডিওতে বলছিলামও, আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন সেটা দেখতে পারেন, যে সেই ভিডিওতে আমি বলছিলাম যে নানা ধরনের ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে যেখানে অশ্লীলতা অনেক হাই লেভেলে প্রমোট করা হয় এবং অনেক মানুষ এসে কিন্তু নিজেই স্বীকার করে তারা নানা অশ্লীলতার সাথে যুক্ত। এখন বুয়েটের যে ছেলেটা শ্রীশান্ত, সে বেসিক্যালি তারটা ভাইরাল হচ্ছে দেখে তারটা জানতে পারছে, তার মানে এই না যে অন্যরা করে না, অন্যরাও করে। এবং এটাই সেও বলতেছে। সো অলদো অনেক আগে থেকে এগুলো চলতেছে, হ্যাঁ তা তো অবশ্যই আগে থেকে এগুলো ঘটে আসতেছে। অ্যাপ্রিশিয়েট ইউর ওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যাপ্রিশিয়েট করার জন্য। আই হোপ আপনাদের ওই ভিডিওটা ভালো লাগছে। যারা এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চাইলে আপনি আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।